আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। 7,89,998 কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা। অন্তর্বর্তী সরকারের বাজেটে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য 405 কোটি টাকা বরাদ্দ। বাজেটে বিদেশি রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, কম্প্রেসর ও সিগারেটের দাম বাড়ছে। কমছে স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, ইনসুলিন ও ক্যান্সারের ওষুধের দাম। আগের অর্থ বছরের চেয়ে কিছুটা কমিয়ে স্বাস্থ্য খাতে 41,908 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। বাড়ছে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে বরাদ্দ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় 100 কোটি টাকা থোক বরাদ্দ। কৃষি খাতে মোট বরাদ্দ 27,224 কোটি টাকা। এবং অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড সহ আসামিদের সাজা হাইকোর্টে বহাল। কার্যকরের অপেক্ষায় বাদী পক্ষ। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে চলচ্চিত্র ও সঙ্গীত দম্পতির পরম পিয়ার সন্তান লাভের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। শুরুতেই জাতীয় বাজেট 2025-2026। ইতিহাস তৈরি করে জীবনে প্রথমবারের মতো বাজেট পেশ করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেটের আকার চলতি অর্থ বছরের চেয়ে 7,000 কোটি কমিয়ে 7,90,000 কোটি টাকার বাজেট দিয়ে অন্যরকম এক রেকর্ডের জন্ম দিলেন তিনি। মহান মুক্তিযুদ্ধকে স্মরণে রেখে 24শে জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগকেও যথাযথ মর্যাদা দিয়েছেন তিনি। ভূ রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক টানাপোড়েনের কথা মনে করিয়ে দিয়ে লক্ষ্য অর্জনে জাতিকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জানাচ্ছেন উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের ছোট্ট আনুষ্ঠানিকতার পর বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় শিরোনামে 66 পৃষ্ঠার বাজেট বক্তৃতাটি উপস্থাপিত হলো বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে। যে স্বপ্নকে ধারণ করে জুলাই অভ্যুত্থানের ভিত রচিত হয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করে আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর বাসযোগ্য আবাসস্থলকে রেখে দিতে চাই। জনগণের জীবনযাত্রায় নিয়ে আসতে চায় এক সুদূর প্রসারী পরিবর্তনের ঢেউ। 2025-26 অর্থ বছরের জন্য বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। এই ব্যয় প্রস্তাব চলতি অর্থ বছরের মূল বাজেটের চেয়ে 7,000 কোটি টাকা কম। অবশ্য সংশোধিত বাজেট 7,44,000 কোটি টাকার চেয়ে 46,000 কোটি টাকা বেশি। মোট ব্যয় 7,90,000 কোটি টাকার বিপরীতে আয় হবে 5,69,000 কোটি টাকা। এই হিসেবে ঘাটতি থাকে 2,21,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। প্রস্তাবিত মোট ব্যয়ের মধ্যে পরিচালন ব্যয় 5,35,317 কোটি টাকা আর উন্নয়ন ব্যয় 2,45,000 কোটি টাকা। পরিচালন ব্যয়ের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, ঋণের সুদ পরিশোধ বাবদ ব্যয় সবচেয়ে বেশি। 7,90,000 কোটি টাকা কোথায় ব্যয় হবে তা বিশ্লেষণ করলে দেখা যায় এককভাবে জনপ্রশাসনে যাবে 23.5%, এরপর সুদ পরিশোধে 15.4%, শিক্ষায় 14%, পরিবহন ও যোগাযোগে 9%, স্বাস্থ্যে 5.9%, সামাজিক নিরাপত্তায় 5.7%। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে। উন্নয়ন ব্যয় আগেই চূড়ান্ত হয়েছে 2,45,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাবরের মতো এবারও সবচেয়ে বেশি বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে 23.9%। এরপর শিক্ষা ও প্রযুক্তি, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত, কৃষি এবং স্বাস্থ্যে 7.1%।
বাজেটে আয় ধরা হয়েছে 5,69,000 কোটি টাকা। এর বড় অংশ 4,99,000 কোটি টাকা আয় করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআর বহির্ভূত কর 19,000 কোটি, কর ব্যতীত প্রাপ্তি 46,000 কোটি আর বিদেশি অনুদান থেকে পাওয়া যাবে 5,000 কোটি টাকা। সকল ঝুঁকি মোকাবেলা করে দেশের অর্থনীতির জন্য একটি বৈষম্যহীন ও টেকসই ভিত্তি নিশ্চিত করা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ঘাটতি 2,21,000 কোটি টাকা পূরণের জন্য অর্থ উপদেষ্টা বিদেশি উৎস থেকে পাওয়ার আশা করেছেন 1,01,000 কোটি টাকা। দেশীয় উৎস থেকে আসবে 1,25,000 কোটি টাকা। এর মধ্যে ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা 1,04,000 কোটি টাকা। সবাইকে সাথে নিয়ে এক নতুন বাংলাদেশ গড়ার কথা বললেন অর্থ উপদেষ্টা। ইনশাআল্লাহ আমাদের সবাই সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ হবে বিশ্বের সকল প্রতিগামী মানুষের জন্য এক অনুকরণীয় আলোকবর্তিকা। বিটিভিতে পেশ করা বাজেটের কর এবং শুল্ক প্রস্তাবগুলো এরই মধ্যে কার্যকর হয়ে গেছে। অনলাইনে মানুষের মতামত নিয়ে 30 জুন রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে পুরো বাজেটটি বাস্তবায়ন শুরু হবে 1 জুলাই থেকে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বাজেটের আকার, লক্ষ্যমাত্রা, জিডিপির হিসাব গুরুত্ব পেলেও সাধারণ মানুষের প্রধান আগ্রহ থাকে কোন পণ্যের দাম বাড়তে বা কমতে পারে এ নিয়ে। মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ চান নিত্যপণ্যের দাম কমুক। বাজেটে শুল্ক কাঠামোর পরিবর্তনে কোন কোন পণ্যের দাম বাড়ছে বা কমছে জানাচ্ছেন মাসুদ শাকিল। কর ও শুল্ক কাঠামোর পরিবর্তনের কারণে এবং ভ্যাট অব্যাহতির সুবিধা প্রত্যাহার করায় যেসব পণ্যের দাম বাড়তে পারে সেগুলো হলো বিদেশি রেফ্রিজারেটর, ফ্রিজ, এয়ার কন্ডিশন ও কম্প্রেসারের দাম বাড়বে। শুল্ক বৃদ্ধির কারণে মেকআপ সামগ্রী, ফেস ওয়াশ ও লিপস্টিকের দাম বাড়তে পারে। প্লাস্টিকের তৈরি সব ধরনের গৃহস্থালী ও টয়লেট সামগ্রীর ভ্যাট 7.5 থেকে 15% উন্নীত করায় টেবিলওয়্যার, কিচেনওয়্যার সহ সব ধরনের গৃহস্থালী সামগ্রীর দাম বাড়তে পারে। নির্মাণ সামগ্রী হিসেবে এমএস রডের উৎপাদন পর্যায়ে আরোপিত কর 20% বাড়ানো হয়েছে। নির্মাণ সংস্থার সেবার বিপরীতে ভ্যাট বাড়ানো হয়েছে, যার প্রভাব পড়বে নির্মাণ ব্যয়ের উপর। বোর্ডের উৎপাদন পর্যায়ে ভ্যাটও বাড়ানো হয়েছে। অনলাইনে পণ্য বিক্রির কমিশনের উপর ভ্যাট 15% করায় অনলাইন পণ্য ক্রয়ে খরচ বাড়বে। ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়ানোর কারণে এই পণ্যটিরও দাম বাড়বে। সব ধরনের স্ক্রু, নাটবল্টু ও ইলেকট্রিক লাইন হার্ডওয়্যার ও পোল ফিটিংসের ভ্যাটও বাড়ানো হয়েছে। কটন সুতার কর বাড়ানোর কারণে এই সুতায় তৈরি সব ধরনের পণ্যের দাম বাড়তে পারে। চকোলেটের স্বাদ নিতে বাড়তি ব্যয় করতে হবে। বাড়তে পারে শিশু খেলনার দাম। এছাড়াও বেড়ে যেতে পারে এলইডি লাইটের দাম। সিগারেট, পেপার আমদানির সম্পূরক শুল্ক 150 থেকে 300% উন্নীত করায় সব ধরনের সিগারেটের দাম বাড়বে। সাবান ও শ্যাম্পুর উপর ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমাতে দাম বাড়তে পারে। ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন ও ইলেকট্রিক ওভেনের ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমছে, এতে বাড়তে পারে দাম। প্রেসার কুকার, ব্লেন্ডার, জুসার, ইলেকট্রিক কেটলি ও রাইস কুকারের উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমার কারণে এসব পণ্যের দাম বাড়তে পারে। একই কারণে লিফটেরও দাম বাড়বে। তবে সুখবরও কম নয়। রেফ্রিজারেটর, ফ্রিজের কম্প্রেসরের উপকরণ আমদানিতে সম্পূরক শুল্ক অব্যাহত থাকায় দেশি রেফ্রিজারেটর, ফ্রিজ ও কম্প্রেসরের দাম কমবে। পাতা ও ফুল বাকলের তৈরি প্লেট, বাটিসহ সব ধরনের তৈজসপত্র এবং হাতে তৈরি মাটির জিনিসপত্রের উৎপাদন পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করায় দাম কমতে পারে। আমদানি কাঁচামালের ভ্যাট অব্যাহতি দেয় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের দাম কমছে। প্যাকেটজাত তরল দুধ, চিনি, ড্রিঙ্ক ও বিদেশি মাখনের দাম কমতে পারে। সাধারণ মোটর কার ও অ্যাম্বুলেন্সের ভ্যাট অব্যাহতি বজায় থাকায় এসব পণ্যের সেবার দাম কমতে পারে। শুল্ক পরিবর্তন করায় দাম কমতে পারে চিনি ও কম ফ্যাটযুক্ত সয়াবিন তেল ও জ্বালানি তেলের দাম কমতে পারে বল পয়েন্ট পেন ও কম্পিউটার মনিটরের। ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর রয়েছে। এবারের বাজেটে দাম কমছে ইনসুলিনের, দাম কমতে পারে সব ধরনের ক্যান্সারের ওষুধেরও। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা। ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ান রহমান দুবাই থেকে অনলাইনে যুক্ত হয়েছেন আমাদের সাথে। রিজওয়ান রহমান, প্রস্তাবিত বাজেট নিয়ে সংক্ষেপে আপনার মূল্যায়ন জানতে চাই। আপনাকে ধন্যবাদ। বাজেটে কিছু ভালো ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, আবার কিছু মাঝারি, আবার কিছু আমি বলবো যে ব্যবসায়ীদের স্বার্থ যদি রক্ষার কথা বলতে হয় সেগুলো আমাদের জন্য ইতিবাচক নয়। তবে আসলে যখনই কোনো কিছু আলোচনা বা সমালোচনার মধ্যে আসি আমরা প্রথমে আসলে খারাপ দিকগুলো দেখি,
আপনি যদি দেখেন যে নতুন ভাবে কালো টাকা সাদা করার জন্য একটা সুযোগ করে দেওয়া হয়েছে। এটা অতীতে সরকার, অন্য সরকাররা করেছে বিভিন্ন সময়। কোন প্রকৃত ব্যবসায়ী এই কাজটাকে কোনো সময় সমর্থন করে না। তবে মূল যে কারণের ইন্টারেস্টিং কথাটা হচ্ছে বৈষম্য বিরোধ করতে গিয়ে কিন্তু আজকে এই সরকারটা গঠন হয়েছে, অন্তর্বর্তী সরকারটা। তো আপনি যদি কালো টাকা সাদা করার কোনো আইন বা সুযোগ করে দেন, তাহলে কি আপনি প্রকৃত ব্যবসায়ীদের সাথে বৈষম্য করছেন না? এটা একটা প্রশ্ন আমার বরাবর এই অর্থ বিলের প্রতি রয়ে যাবে। এটা গেল একটা। আপনি একদিকে বার্ষিক উন্নয়ন বরাদ্দ কমিয়ে দিচ্ছেন, ওদিকে আপনি পরিচালনা ব্যয় আরো বাড়াচ্ছেন। তুলনামূলকভাবে বিগত কয়েক বছরের থেকে কম হলেও আমি মনে করি যখন একটা টানাপোড়ার সময় আসে, আমরা যেভাবে আমাদের নিজেদের খরচ গুছিয়ে নিই, আমরা যেভাবে আমাদের খরচটাকে ব্যবহার করার থেকে সীমিত রয়ে যাই, একইভাবে সরকার রয়েছে, তা করা উচিত ছিল। আমি মনে করি পরিচালনা ব্যয়টাকে আরো কমানোর প্রয়োজন ছিল। এরপরে আরেকটা জিনিস যেটা আমি বলবো, যে আমাদের জাতির একটা মেরুদণ্ড আছে যেটা নিয়ে আমরা খালি কথা বলি কিন্তু আমরা বাস্তবায়নের ক্ষেত্রে কিছু করতে পারি না, সেটা হচ্ছে আমাদের সিএমএসএমই খাত। এই খাতে কোনো সুনির্দিষ্ট রূপরেখা ছিল না। এরপরে আসেন আপনি, তারা যে ধরনের কর্মসংস্থান তৈরি করে সেটা নিয়ে আসলে আমরা কেউ আলোচনা করি না। তারা কিন্তু দেশের প্রায় 60 থেকে 80% কর্মসংস্থান তারাই তৈরি করে। কিন্তু আমরা কথা বলছি হচ্ছে বড় বড় বিল কলকারখানার মালিক যারা ধরেন এক একজনে 10,000, 20,000, 50,000 লোক, সেগুলো নেই, তারাও করছে। তাদের জন্যই আজকে বাংলাদেশের এই পর্যায়ে আমরা এসছি, যারা বিদেশে রপ্তানি করে আমাদের জন্য ডলার আয় করছে। আর তার মানে এই না যে আপনি স্থানীয় শিল্প যেগুলো ছোট ছোট উদ্যোক্তারা আছে বা কুটির শিল্প প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের দিকে আমরা তাকাবো না। তাদের জন্য আপনাকে নির্দিষ্টভাবে কিছু পরিকল্পনা রাখার প্রয়োজন ছিল। এরপরে আমরা যে রাজস্ব আহরণের কথাটা বলছি, যে 5,68,000 টাকা যে রাজস্ব আহরণ যেটা হবে, লক্ষ্যমাত্রা অর্জনের কোনো রূপরেখা আমরা দেখছি না। যখনই আপনি অর্জনের কোনো রূপরেখা দিবেন না, তখন দেখা যাবে কি আপনি আপনার ট্যাক্সম্যানরা বারবার করে আমাদের ব্যবসায়ীদেরকে হ্যারাসমেন্টের দিকে আবার এগিয়ে পড়বে। আবার দেখা যায় যে ট্যাক্স যে আমরা যে ব্যবসায়ীরা দিচ্ছি, সেই ট্যাক্সটা আদায় করার জন্য যেই লোকটা কালেক্ট করেছে তাকে বোনাস দেওয়া হচ্ছে, অ্যাজ ইফ আমরা ট্যাক্স না দিয়ে পালিয়ে চলে যাচ্ছি। আপনি তো সবাইকে জেনারেলাইজ করতে পারেন না। এই ধরনের কিছু ব্যর্থতা আছে এবং অটোমেশনের কোনো পরিকল্পনা আমরা দেখছি না। এটা আমরা বারবার রিফর্মদের ক্ষেত্রে এই সরকারের নতুন। ধন্যবাদ রিজওয়ান রহমান বাজেট নিয়ে আপনার মূল্যায়ন তুলে ধরার জন্য। অন্তর্বর্তী সরকারের বাজেটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য 405 কোটি 20 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হয়েছে 1,16,731 কোটি টাকা। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য ও সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিতে বাজেটে সুবিধাভোগীর সংখ্যা এবং মাথাপিছু বরাদ্দ বাড়িয়েছে সরকার। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে জুলাই যোদ্ধাদের প্রতি। শহীদদের পরিবার এবং আহতদের জন্য 405 কোটি 20 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে বাজেটে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের জন্য ভাতা প্রদানের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হবে। এছাড়াও তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। গেজেটভুক্ত জুলাই গণ অভ্যুত্থানে আহতদের জুলাই যোদ্ধা হিসেবে আখ্যায়িত করে তাদের জন্য পরবর্তী 2 কর বর্ষে করমুক্ত আয়সীমা 5,25,000 টাকা করা হয়েছে। সামাজিক নিরাপত্তা খাতে 2025-26 অর্থ বছরে 1,16,731 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। খবরে আগামী অর্থ বছর থেকে বেশ কিছু ভাতার হার বৃদ্ধি করার প্রস্তাব করছি। দরিদ্র প্রান্তিক ও ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর দারিদ্র্য ও সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনমান উন্নয়নে নিশ্চিতে বাজেটে সুবিধাভোগীর সংখ্যা এবং মাথাপিছু বরাদ্দ দুটোই বাড়ানোর দিকে নজর দিয়েছে সরকার। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো বয়স্ক ভাতার মাসিক হার 600 টাকা হতে 650 টাকায়। বাজেটে বয়স্ক ভাতার মাসিক হার 600 টাকা থেকে 650 টাকা, বিধবা ভাতা 550 টাকা থেকে 650 টাকা, প্রতিবন্ধীদের মাসিক ভাতা 850 টাকা থেকে 900 টাকায় এবং মা ও শিশুর সহায়তা কর্মসূচির আওতায় প্রদত্ত মাসিক ভাতার হার 800 থেকে 850 টাকা এবং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার হার 650 টাকার উন্নতি করার প্রস্তাব দিয়েছে সরকার। গণভবনকে জুলাই তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বাজেটে স্বাস্থ্য খাতে 41,908 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলতি বছরের তুলনায় 501 কোটি টাকা কম। বিশ্লেষকরা বলছেন বিশেষ এই সময়ে বিদ্যমান কার্যক্রম চলমান রাখতে বাজেট বরাদ্দ একই থাকবে বলে তাদের প্রত্যাশা। জানাতুল বাকিয়া কে জানাচ্ছেন।
2025-26 অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 41,908 কোটি টাকা। 2024-25 অর্থবছরে যা ছিল 41,407 কোটি টাকা। জাতীয় উন্নয়নে স্বাস্থ্য খাতের গুরুত্ব বিবেচনায় 2025-26 অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য 41,908 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। 2024-25 অর্থবছরের বাজেটে এই বাবদ বরাদ্দ ছিল 41,407 কোটি টাকা। দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে অতিরিক্ত 4,166 কোটি টাকা বরাদ্দের সুপারিশ করা হয়েছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য 1,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। প্রায় 39টা ওপি প্রস্তাব করা হয়েছিল 5th সেক্টর প্রোগ্রামে, বাট সেটা ক্যান্সেল করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সেটা হচ্ছে যে এটা কতগুলো ক্লাস্টারে ভাগ করেছে এবং প্রত্যেকটা ক্লাস্টারে এক একটা ডিপিপি করা হচ্ছে। সেই ডিপিপি সামনে রেখে বাজেট দেওয়া হচ্ছে। সেই মেয়াদেই হচ্ছে যে এই ডিপিপিগুলো বাস্তবায়ন করা হবে। তো সঙ্গত কারণেই এই ডিপিপি বাস্তবায়নের জন্য ডেভেলপমেন্ট খাতে সরকার অর্থ রাখবে। যতটুকু বাজেট প্রস্তাব করা হয় তার প্রায় 1/4 বাজেট রিভাইজ বাজেটের সময় কমিয়ে ফেলা হয় এবং যতটুকু রিলিজ করা হয়, দ্যাট মিনস বরাদ্দ করা হয়, তারও প্রায় 1/3 আমরা খরচ করতে পারি না। সো আমার যেটা আর্টস থাকবে, যেটা দাবি থাকবে, সেটা হচ্ছে যে আমরা যে বাজেটটুকু এইবার সরকার দিবে সেই বাজেটটুকু যেন রিভাইজ বাজেটের সময় আর কমানো না হয়, যতটুকু পাওয়া যায় সেটা যেন খরচ করতে পারে এবং কোয়ালিটি খরচ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য খাতে বাজেটের বড় দুর্বলতা হলো বরাদ্দ অর্থ পুরোপুরি ব্যয় করতে না পারা। এর পেছনের কারণগুলো শনাক্ত করে প্রতিবন্ধকতাগুলো দূর করার আহ্বান তাদের। জান্নাতুল বাকা, কেকা, চ্যানেল আই, ঢাকা। আগামী বাজেটে কৃষি খাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে 27,224 কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে 2,528 কোটি টাকা বেশি। বাজেটে সার ও কৃষি উপকরণের জন্য প্রয়োজনীয় ভর্তুকি অব্যাহত রাখার প্রস্তাব করেছে অর্থ উপদেষ্টা। পরাগ আজিম জানাচ্ছেন। নতুন অর্থবছরের বাজেটে কৃষি মন্ত্রণালয়ে মোট বরাদ্দ 7,224 কোটি টাকার মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে 20,891 কোটি টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 6,333 কোটি টাকা। চলতি সংশোধিত বাজেটের চেয়ে পরিচালন ব্যয় 70 কোটি টাকা বাড়ানো হলেও উন্নয়ন ব্যয় বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ 2,458 কোটি টাকা। কৃষি ফলন বৃদ্ধির লক্ষ্যে প্রতিকূল পরিবেশ সহিষ্ণু জাত ও উন্নতর চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন, সুলভ মূল্যে কৃষি উপকরণ সরবরাহ, সেচ এলাকা সম্প্রসারণ, বিপণন ব্যবস্থার উন্নয়ন, কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি ক্ষেত্রে কার্যক্রম চলমান রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদান করা হয়েছে। বিভিন্ন দেশ হতে সার আমদানি এবং দেশে ইউরিয়া সার উৎপাদনের বাবদ প্রয়োজনীয় ভর্তুকি প্রদান করা হচ্ছে। উৎপাদিত কৃষি পণ্যের অপচয় রোধের পাশাপাশি সার্বিক কৃষি উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। প্যাকেজিং সহ হিমাগার ও কোল্ড চেইন কাঠামো শক্তিশালীকরণ, কৃষি পণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়ন, কৃষি পণ্যের সাপ্লাই চেনের সকল অংশীদারের একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করা, বিশেষায়িত কৃষি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠা করা ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। কৃষি পণ্যের রপ্তানি বাড়াতে 59টি সমস্যা চিহ্নিত করে তা সমাধানের কার্যক্রম নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। 2025-2026 অর্থবছরে প্রস্তাবিত বাজেট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বরাদ্দ গত অর্থবছর চেয়ে কিছুটা বেড়েছে। অন্যান্য মন্ত্রণালয়ের বাজেটেও জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে সরকার। দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন নিশ্চিতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় 100 কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হয়েছে। আলিমাল রাজি জানাচ্ছেন। পরিবেশ প্রতিবেশ ধ্বংস ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ক্ষতির মুখে থাকা দেশগুলোর প্রথম সারিতে বাংলাদেশ। চলমান বৈশ্বিক তাপপ্রবাহ ও প্রাকৃতিক দুর্যোগ বুঝিয়ে দিচ্ছে হুমকিতে রয়েছে সভ্যতা। তবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের বাজেট বরাদ্দ সেভাবে বাড়ছে না। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকির মুখে যে দেশগুলো রয়েছে, বাংলাদেশ তার মধ্যে শীর্ষে রয়েছে। 2025-26 অর্থ বছরে জাতীয় বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উন্নয়ন ও পরিচালনে মোট বরাদ্দ 2,144 কোটি টাকা। গত অর্থ বছরের তুলনায় বেড়েছে 62.11%। বাজেটে উন্নয়ন সম্পৃক্ততায় বরাদ্দ রাখা হয়েছে 1,380 কোটি 48 লাখ টাকা।
যা গত অর্থবছরের তুলনায় কমেছে 52.72%। আর পরিচালন খাতে 763 কোটি 52 লাখ টাকা বরাদ্দ থাকলেও আগের বছরের তুলনায় কমেছে 4.5%। রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে ভাসানচর ও কক্সবাজারের পরিবেশ প্রতিবেশের ক্ষতি নিরূপণেও বরাদ্দ দেওয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে বায়ু, পানি ও মাটি দূষণ প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রশমন, স্বাস্থ্য সুরক্ষার প্রভাব নিরূপণ, নারীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, উপকূলীয় ইকোসিস্টেম মূল্যায়ন, জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। জলবায়ু অভিঘাত মোকাবেলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে পরিবেশ বান্ধব ট্যুরিজম, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ উন্নয়ন, শব্দ দূষণ নিয়ন্ত্রণ, সবুজ বেষ্টনী তৈরি ও অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও সাবেক পুলিশ পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীর মৃত্যুদণ্ড এবং 6 আসামির যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি করে ওই রায় দিয়েছেন আদালত। রায়ের প্রতিক্রিয়ায় সিনহার বোন বলেছেন, আপিল বিভাগেও আসামিদের সাজা বহাল থাকলে চূড়ান্তভাবে বলা যাবে তারা সন্তুষ্ট। এবারে কনকা ফ্রিজ কোরবানির হাটের খবর। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কনকা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে স্বল্প পরিসরে পশু বিক্রি চলছে। হাটে মাঝারি আকারের গরুর চাহিদাই সবচেয়ে বেশি থাকে। দ্রুতই হাট জমে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শাকির আদনান জানাচ্ছেন। সংবাদের পর্যায়ে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে বিক্ষোভকারীদের উপর আমন্ত্রণ আরও একবার। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একদল বিক্ষোভকারীর উপর পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কমপক্ষে 6 জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দুপুরে গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে ওই ঘটনা ঘটে। এই ঘটনায় মোহাম্মদ সাবরি সোলাইমান নামে মধ্যবয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। একে সন্দেহভাজন সন্ত্রাসী হামলা উল্লেখ করে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা FBI। সংবাদ সম্মেলনে FBI ও পুলিশ জানিয়েছে, সাবরি সোলাইমান ফ্রি প্যালেস্টাইন বলে চিৎকার করতে করতে ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে চলা মিছিলে পেট্রোল বোমা ছুড়ে মারেন। এই ঘটনাকে হেইট ক্রাইম বলে মন্তব্য করেছেন কলোরাডোর অ্যাটর্নি জেনারেল। নিটোল টাটা, বিশেষ সংবাদ। পুত্র সন্তানের বাবা হয়েছেন অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন তার স্ত্রী পিয়া চট্টোপাধ্যায়। জানা গেছে মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরমব্রত এই খবর জানিয়েছেন। 2023 সালের নভেম্বরে ঘরোয়া আয়োজনে বিয়ে সারেন পরম পিয়া। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি 26তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। ব্যাংকটির প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক পরিচালকবৃন্দ ও ঊর্ধ্বতন নির্বাহীদের সাথে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন হুমায়ুন ও মোহাম্মদ আব্দুল হান্নান, নির্বাহী কমিটি চেয়ারম্যান MA খান বেলাল সহ প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ব্যাংকের সকল শাখা, উপশাখা এবং প্রধান কার্যালয়ের সকল বিভাগে কেক কেটে দিবসটি উদযাপন করা হয় এবং গ্রাহকদের মিষ্টিমুখ করানো হয়। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি, খেলায় যোগ দিতে ঢাকায় ফিরলেন হামজা। রুই মাছ ভাজা, কিন্তু এরপর আমন্ত্রণ আরও একবার। এবারে খেলার খবর।
ভুটান ও সিঙ্গাপুর ম্যাচে সামনে রেখে সোমবার ঢাকায় ফিরেছেন হামজা চৌধুরী। সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে ওঠেন গত মৌসুমে শেফিল্ড ইউনাইটেডের ধারে খেলা এই ফুটবলার। 4 জুন দেশের মাঠে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে নাকি সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে তিনি খেলবেন তা এখনো নিশ্চিত নয়। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 7,89,998 কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা। অন্তর্বর্তী সরকারের বাজেটে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য 405 কোটি টাকা বরাদ্দ। বাজেটে বিদেশি রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, কম্প্রেসর ও সিগারেটের দাম বাড়ছে। কমছে স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, ইনসুলিন ও ক্যান্সারের ওষুধের দাম। আগের অর্থ বছরের চেয়ে কিছুটা কমিয়ে স্বাস্থ্য খাতে 41,908 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। বাড়ছে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে বরাদ্দ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় 100 কোটি টাকা থোক বরাদ্দ। কৃষি খাতে মোট বরাদ্দ 27,224 কোটি টাকা। এবং অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড সহ আসামিদের সাজা হাইকোর্টে বহাল। কার্যকরের অপেক্ষায় বাদীপক্ষ। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ভিটামিন সি আর